আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে মূলত আমরা ফিজিক্স চ্যাপ্টার 2, ঠিক আছে, ফিজিক্সের চ্যাপ্টার 2 এর আজকে আমরা মূলত ফিজিক্স 2 চ্যাপ্টার 1, ঠিক আছে, সরি চ্যাপ্টার 1 না, চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 তো আমরা গত ক্লাসে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর মূলত আমরা সবগুলোর জিনিস সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব, যে আসলে এখানে আমরা কী কী জিনিস আছে, এবং এটা মূলত তাপ ও তাপমাত্রা সংক্রান্ত একটা চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আচ্ছা, অধ্যায়ের নামটা হলো পদার্থের উপর তাপের প্রভাব, ঠিক আছে। পদার্থের উপর কি তাপের প্রভাব। তো তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের সব দিকে প্রসারণ ঘটে। একটা কঠিন পদার্থ বলতে কি, একটা তুমি বইরে ধরতে পারো, অথবা একটা লোহার বস্তু ধরতে পারো, ঠিক আছে, অথবা লোহার হিসাবটা ধরলেই খুব ভালো হয়, কারণ এইসবের প্রসারণের হিসাবটায় লোহার হিসাবটা খুব ভালো হয়। তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা আছে, তাই এদের কি প্রসারণও তিনভাবে হতে পারে। একটা হলো দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ কি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যদি কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে কি দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। যেমন এই একটা অবজেক্ট আছে, এই যে অবজেক্টটা, ঠিক আছে, এই যে জিনিসটা আছে যেটা আমি এখানে ড্র করলাম, এখন এই জিনিসটা যদি তাপমাত্রার প্রভাবে একটু বৃদ্ধি ঘটে, এই যে ধরো তাপ দিতেছো তুমি, এখন এটারে এই যে তাপ দিতেছো, ঠিক আছে, এটাকে তাপ দেওয়া হয়েছে। এখন তাপ দিলে কি এটার ভিতরে আস্তে আস্তে কি তাপমাত্রা প্রসারণ করতেছে, তখন বস্তুটা কি এইখান থেকে কি একটুখানি বৃদ্ধি করতে পারে, ঠিক আছে। ধরো এতটুকুই বৃদ্ধি করছে, অল্প একটু, এটার সাথে কি আমার একটুখানি কি বৃদ্ধি ঘটছে, এই যে এতটুকু বৃদ্ধি ঘটছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রসারণ জিনিসটা হলো কি, কোনো একটা বস্তু তাপ দেওয়ার ফলে কি যে আমার এইটার আকারের সামান্য একটু বৃদ্ধি ঘটবে, সেটাই হলো কি আমার দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, তা দৈর্ঘ্য প্রসারণ পরে আছে আমাদের ক্ষেত্র প্রসারণ। দেখো, ক্ষেত্র প্রসারণ হলো কি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কঠিন পদার্থের ক্ষেত্রফলের যে বৃদ্ধি বা প্রসারণ ঘটে তাকে কি ক্ষেত্র প্রসারণ বলা হয়। যেমন অত্যন্ত পাতলা পাত্রের ধাতবকে উত্তপ্ত করলে এর দৈর্ঘ্য প্রস্থ উভয় কি প্রসারণ ঘটে, এটা উদাহরণ দিছে। এরপরে আরেকটা আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি গুণাঙ্ক? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, আয়তন প্রসারণ গুণাঙ্কে কি বলছে দেখো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কঠিন পদার্থের আয়তন যে বৃদ্ধি বা প্রসারণ ঘটে তাকে কি আয়তন প্রসারণ বলে। তার মানে যদি আমি একটা হিসাব করি, একটা চার কোণ আছে, ঘনক টাইপের একটা বস্তু, কি টাইপের বস্তু? ঘনক। যেমন দেখো, আমি তোমার একটু এখানে দেখাই ড্র করে। দেখো, এটা একটা আয়তকার বস্তু, এইটা হলো দৈর্ঘ্য, এইটা হলো প্রস্থ, আর এই যে এইটুকু আছে এটু উচ্চতা, এটুকু আমার উচ্চতা, হাইট, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা যেহেতু আছে, এটা আছে দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, এটা উচ্চতা। তার মানে যদি এটাকে তুমি তাপ দাও, দেখবে কি ওই যে কামার আমরা দেখছি না, কামার, তো কামাররা করে কি, যখন তারা তাপ দিতে দেয়, মানে কোনো বস্তুর আকার দিতে হয়, তাহলে কি করে তাপ দেয়, তাপ দিয়ে কি সেটাকে পিঠে পাঠায়, যেমন হোক কি আকার বৃদ্ধি করে। তো যখন এটা করা হয় তখন কি দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়, এবং কি কোনো কিছু বস্তুর কি উচ্চতা হয়, এটা মোটা বস্তুর পিঠে যদি কমাই ফেলায় তাহলে কি কমছে, আর যদি বাড়ায় তাহলে কি বৃদ্ধি পাবে। তো এইখানে আমাদের মূলত এই টপিকটাই বোঝানো হয়েছে যে তাপমাত্রার প্রভাবে কি বস্তুর কি আকারের পরিবর্তন ঘটে, ঠিক আছে। তো এইখানে এই প্রসারণের উপরে যে আমার মনে করো যে তাপ প্রয়োগের ফলে বস্তুর যে প্রসারণ ঘটে, এই প্রসারণ হলো তিনটা গুণাঙ্ক আছে। কয়টা গুণাঙ্ক আছে? তিনটা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা বিটা দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? বিটা। ওকে। আর আয়তন প্রসারণ গুণাঙ্কের আমরা গামা দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? গামা দ্বারা। ওকে, এটাও ক্লিয়ার আশা করি। তো দেখো, নেক্সট টাইমে আমাদের আসলে এটার একটা প্রমাণ আছে, প্রমাণটা দেখো।
প্রমাণটা এলো আগে আমাদের লেখা ছিল, আমি সেটা জাস্ট তোমাদের একটু এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা বলছি কি দৈর্ঘ্য প্রসারণ দেখো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং কি আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, বা কোশ্চেনটা এমনও আসতে পারে আলফা বিটা এবং কি গামার মধ্যে সম্পর্ক, আলফা বিটা এবং কি গামার মধ্যে সম্পর্ক। এখন দেখো আলফা বিটা গামার মধ্যে সম্পর্কের ভিতরে আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করছি, আলফা আর বিটার মধ্যে সম্পর্কটা নিব, আলফার কি বিটা। কোনো অবস্থায় ভালো করে বুঝো, কোনো তাপমাত্রায় কোনো ক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমার A1 হয় এবং প্রস্থ যদি B1 হয়, সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল কী হবে, S1 ইকুয়াল টু A1 আর কি B1। আমরা যেহেতু ইসের ক্ষেত্রফলের সূত্রটা জানি যে A ইকুয়াল টু আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমাদের S1 হলো কি আমার ক্ষেত্রফল আর A1 হলো কি দৈর্ঘ্য, B1 হলো কি প্রস্থ, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কি S1 1 প্লাস কি B1 গেল। এখন এইটা তুমি তাপমাত্রা বৃদ্ধি করছো, টি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছো, তাহলে এখন আগে দেখো যদি আমার A1টাই ছোটোটুকু হয়, ঠিক আছে, একটু কালারটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি। দেখো এটা যদি আমার A1 হয় এই যে এতটুকু, তাহলে তাপমাত্রা বৃদ্ধির ফলে কি এটার আয়তন বৃদ্ধি পেয়ে কত রয়েছে আমার A2, তাহলে সেমভাবে কি আবার হয়েছে B2, তাহলে ক্ষেত্রফলও তো বাড়ছে। তাহলে আমার এটা যদি S1 ইকুয়াল টু A1 B1 হয়, তাহলে এবার এই ক্ষেত্রে কি S2 B2 সমান সমান কত, S2 সমান সমান কত A2 আর কি হবে B2। ওকে, আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার। এখন আমার যেটা কোশ্চেন সেটা হলো, ধরো জাস্ট মিনিট, এই যে আমার ক্ষেত্র যখন বাড়ছে S2 যখন বৃদ্ধি পাইছে, S2 যখন বৃদ্ধি পাইছে, পূর্বে ছিল কি S1, এই S1 তো আগেও আছে এখনও আছে, এর সাথে 1 প্লাস বিটাটি বৃদ্ধি পাইছে। এখন বলতে পারো স্যার বিটাটি কীভাবে বাড়লো? আচ্ছা, আমরা আয়তন প্রসারণের গুণাঙ্কে পড়ে আসছি কি বিটা, আয়তন প্রসারণ পড়ছে কি ক্ষেত্র প্রসারণ পড়ছে কি বিটা, আর দৈর্ঘ্য প্রসারণ পড়ছে কি আলফা। তাহলে যখন আমার ক্ষেত্রফল বাড়বে, নতুন ক্ষেত্রফল যেটা হবে সেটা হলো কি, যেটা হবে আমি এটা S2 দ্বারা প্রকাশ করছি, তাহলে S2 সমান সমান S1 হলো কি আমার আগের যে ক্ষেত্রফল আছে সেটা, এর সাথে কি 1 প্লাস কি বিটাটি বৃদ্ধি পাবে। এখন সেটা যদি আমি দৈর্ঘ্যের বেলায় করতে যাই, দৈর্ঘ্যতে যদি করি যেমন আমার A2, তাহলে আমার লিখতাম কি এখানে A1 1 প্লাস কি আলফা টি, ঠিক আছে। তার মানে ক্ষেত্র বাড়লে বিটা, দৈর্ঘ্য বাড়লে কি আলফা। অ্যান্ড প্রস্থ আর দৈর্ঘ্য দুটোই কিন্তু আমরা দৈর্ঘ্যের হিসেবে কাউন্ট করি, দৈর্ঘ্য এইটাই, ঠিক আছে, দুটোই দৈর্ঘ্যের মাপ, আমরা জাস্ট একটা প্রস্থ বলি। তাহলে আমার এখানে আমরা যে দিছি S2 ইকুয়াল টু S1 1 প্লাস কি বিটা টি, তার মানে এটা কি আমার যে আগের যে ক্ষেত্রফল আছে তার সাথে কি আমার 1 প্লাস কি আলফা টি বিটা টি গুণ হয়ে কি আমার নতুন ক্ষেত্রফল হচ্ছে কি S2। ঠিক সিমিলার ওয়েতে A2 মান হবে কি A1 1 প্লাস কি আলফা টি, মানে আমার আগে ছিল কি এই A1, সেটার সাথে কি 1 প্লাস আলফা টি অ্যাড হওয়ার পরে হয়েছে কি আমার বিটা A2। ঠিক সিমিলার ওয়েতে আবার এটা কি B2, এই B2টা হয়েছে কি আগে যে আমার B1 ছিল তার সাথে 1 প্লাস কি আলফাটি গুণ হয়েছে। ওকে, তাহলে আমরা পাইছি কি নতুন করে B2। এখন এগুলো সমীকরণ দিয়ে রাখছিলাম আমরা। এখন দেখো আমরা নেক্সট এটার পরে একটু আছে, দেখতে থাকি এটা কি আছে। আমরা কি করছি এখানে A1 এবং কি B1 রে গুণ করে দিছি, এই যে A1 এবং কি B1 রে গুণ করছি, তাহলে কি হলো A2 আর B2 রে গুণ করছি, তাহলে হচ্ছে কি আমার A2 আর কি B2। এখানে আবার A1 আর B1 রে গুণ করে দিছি, তাহলে আমার অ্যান্সার আসছে কি A1 আর কি B1। 1 প্লাস আলফাটি 1 প্লাস আলফাটি, তাহলে কি 1 প্লাস আলফাটি হোল স্কোয়ার হয়। এখন দেখো A2 B2 হলো কি S2 এর মান প্রথমেই লিখছিলাম, আর A1 B1 এর মান কি S1 এর মান, আশা করি ক্লিয়ার। আর 1 প্লাস কি আলফা টি হোল স্কোয়ার। এখন আমি যদি এই 1 নংয়ের হিসাবটা একটু করি, খেয়াল করো, এটা হলো কি আমার 2 নং সমীকরণ, আর এটা হলো কি আমার 1 নং সমীকরণ, এই যে উপরেরটা। তাহলে এইখানে S2 আছে, এইখানেও S2 আছে, ঠিক আছে।
তো উভয় পক্ষে দেয়া এস টুর মান, তাহলে এই মানটুকু সমান, দাঁড়াও একটুখানি হোল্ড স্যার, এই যে এই মানটুকুর সমান আমি কি এই মানটুকু বলতে পারি না, এস ওয়ান ওয়ান প্লাস কি বিটা টি সমান সমান কি এস ওয়ান ওয়ান প্লাস কি আলফা টি হোল স্কোয়ার। যেহেতু 1 নং আর 2 নং দুটোই এস টুর সমীকরণ, তাহলে এই এস টু সমান সমান কি এস টুর মান। ভালো, তাহলে আমরা এখান থেকে কি এস ওয়ান আর এস ওয়ান কী করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তা বাদ দিলে থাকবে কি 1 প্লাস বিটা টি, আর এখানে থাকবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এটাকে তোমরা এ ধরবা আর এটাকে তোমরা কি বি ধরবা, ঠিক আছে। তাহলে আমরা কি এই সূত্রটা লিখতে পারি। এখন তোমাদের কাছে সহজ সরল একটা কোশ্চেন, স্যার কোনো একটা এই বস্তুটার ধরো তাপ দিছো তুমি, এই যেই এতটুকু লম্বা বস্তু, এখন তাপ দেওয়ার ফলে এই বস্তুটা কি এইটার আবার একটা সিমিলার অংশ সৃষ্টি হতে পারে, মানে ডাবল 2 গুণ, পসিবল তো না। এইটা এ আসছে ধরো, আবার কি এ সমপরিমাণ কি আয়তন বাড়বে, পসিবল না। এটা শুধুমাত্র অল্প একটু বাড়তে পারে, ধরো এতটুকু বাড়ছে, এই যে এইটুকু মানে এইটুকু বৃদ্ধি পাইছে, এই যে এই পাশের এইটুকু বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা পুরোপুরি এরকম আবার একটা এ অংশ বৃদ্ধি পাওয়া কখনোই সম্ভব না। তাই আমরা এই যে উচ্চ ঘাত আছে, এই উচ্চ ঘাতটাকে বাদ দিয়ে দিব, লিখে দিছি আমি উচ্চ ঘাত বর্জনীয়। তাহলে আমরা কি লিখতে পারি, এই বিটাটি পাইছি, এই 1 স্কোয়ার এই 1 পাইছি, এই 1 প্লাস 2 আলফাটি মানে কি 2 আলফাটি পাইছি, আর এই পাশের 1 এই পাশে এসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, এই যে দেখো। তাহলে আমরা কি লিখতে পারি পরবর্তী লাইনে, এই 1 এবং কি এই 1 কাটাকাটি, তাহলে থাকলো কি 2 আলফা টি আর বিটা টি, ঠিক আছে। উভয় পক্ষ দিয়ে কি আমার টি আর টি কি বাদ হয়ে যায়, তাহলে বিটা ইকুয়াল টু কত 2 আলফা। তাহলে আমরা কি বুঝলাম, যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কয় গুণ 2 গুণ, এই যে ঠিক আছে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কয় গুণ 2 গুণ। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক যেভাবে আমরা একটু আগে এটা করছি, ঠিক সিমিলার ওয়েতে আমরা আলফা আর গামার মধ্যে সম্পর্কটা স্থাপন করব, ঠিক আছে। আলফা আর কি গামা। তো ওই যে আগের চিত্র যেটা আমি দেখাইছি, এই যে এখানে ওয়েট, এই যে এই চিত্র আমি যেটা দেখাইছি এইটাই কপি থাকবে, এটাই কি কপি করব আমরা আগেরটার মতনই। এই যে এটা জাস্ট এটাই শুধু আমরা দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করছি, এখানে একটা নতুন জিনিস ঢুকবে C1 বা C2, যেটা আছে আমার কি উচ্চতা হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে, উচ্চতা হিসাবে। তাহলে দেখো আমরা যদি এটার দিকে আসি, আমরা একটু পড়ি এখানে কি লিখছি আমরা, কোনো তাপমাত্রা, ঠিক আছে, কোনো তাপমাত্রায় আয়তকার ঘনবস্তু যদি দৈর্ঘ্য A1 প্রস্থ B1 এবং কি উচ্চতা যদি C1 হয়, তাহলে আয়তন V1 ইকুয়াল হবে A1 B1 এবং কি C1, ঠিক আছে। 2 ডিগ্রি তাপমাত্রা যদি বৃদ্ধি করি, আমি তাপমাত্রা যদি বাড়াই, তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য হবে কি A2 পরিবর্তে এখন হয়ে যাবে কি A1 এর পরিবর্তে A2 এবং কি প্রস্থ B1 এর পরিবর্তে B2 এবং কি উচ্চতা C1 এর পরিবর্তে কত C2। ধরো আগে ছিল আমার এটা কত 5, এখন হচ্ছে কত এটা 5.2, ধরো এতটুকু বৃদ্ধি পেয়েছে হয়তো, ঠিক আছে। তাহলে আগেরবার আমরা ভলিউম পড়লাম কি V1 সমান সমান কত A1 B1 C1, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এটা হবে কি V2 ইকুয়াল টু A2 B2 আর কি C2। আশা করি এইটুকু ক্লিয়ার সবাই, ঠিক আছে। তো দেখো এখন আমাদের পরবর্তী কাজ হলো কি এটার নেক্সট পার্ট, ওই যে আগেরটা যেমন করছিলাম ঠিক সিমিলার ওয়েতে। তো দেখো আগেরটা আমার ছিল কি S2 যখন করছিলাম তখন লিখছিলাম কি S1 1 প্লাস কি বিটা টি, কিন্তু এটা হলো কি আয়তন, তাহলে লিখবো কি V2 ইকুয়াল টু V1 1 প্লাস কি গামা টি, V1 1 প্লাস কি গামা টি, কারণ কি আয়তন প্রসারণের গুণাঙ্ক কি গামা। আচ্ছা এখন দেখো এবার আমরা কি ওই যে আগের বারের মতন যেমন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটার জন্য তিনটা আসবে, A2 ইকুয়াল টু A1 1 প্লাস কি আলফা টি, B2 ইকুয়াল টু B1 1 প্লাস কি আলফা টি, C2 ইকুয়াল টু C1 1 প্লাস কি আলফা টি। আশা করি সবাই এটুকু বুঝছো। এখন দেখো আমি যদি A2 B2 আর C2 তিনটাতে গুণ করি, তাহলে আমার অ্যান্সার আসে কি A2 B2 আর কি C2, আর এখানে A1 B1 C1 এই তিনটাতে যদি গুণ করি তাহলে অ্যান্সার আসবে কি A1 B1 আর কি C1, আর 1 প্লাস আলফা টি যদি তিনটা, তাহলে আমরা কি হোল কিউব লিখতে পারি। ওকে,
আর A2 B2 C2 হলো কি V2 এর মান, একটু আগে দেখে আসছি। আর A1 B1 C1 হলো কি V1 এর মান। আর এটা কি 1 প্লাস কি আলফা টি হোল কিউব। ওকে, আশা করি এটুকু তোমরা ক্লিয়ার। এখন দেখো নেক্সট, দেখো এখানে V2 ইকুয়াল টু V1 1 প্লাস কি গামা টি, আর এখানে V2 ইকুয়াল টু V1 সমান সমান কি 1 প্লাস কি আলফা টি হোল কিউব। তাহলে আবার আমরা কি এই V2 মানও কি একটা পাইছি, এখানেও V2 মান একটা, ওই আগের বারের মতন কি আমরা উভয় পক্ষে দিয়ে দুটো বাদ দিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি কি V1 1 প্লাস কি গামা টি আর V1 1 প্লাস কি আলফা টি হোল কিউব। উভয় পক্ষে দিয়ে V1 কি বাদ দিলাম, বাদ রয়েছে কি 1 প্লাস কি আলফা টি। আর এখানে কি আছে স্যার আমার, দেখো 1 কিউব, ঠিক আছে, মানে A কিউব 3A স্কোয়ার বি, এটা A আর এটা আমার কি B, আর 3AB স্কোয়ার আর এটা আমার কি B কিউব। এই কিউবটা একটু মুছে গেছে, ঠিক আছে। তাহলে আমরা আগের বারও পড়ে আসছিলাম কি উচ্চঘাত বর্জনীয়, তাহলে এটার মধ্যে উচ্চঘাত আছে স্কোয়ার আর এটার মধ্যে আছে কিউব, এই দুটা বাদ, এটা আর এটা কি বাদ। ওকে, তাহলে থাকলো কি 1 প্লাস কি 3 আলফা টি, ঠিক আছে। এখন দেখো এই যে আমার 1 প্লাস কি আলফা টি 1 প্লাস 3 আলফা টি, উভয় পক্ষ দিয়ে কি আমরা 1 1 বাদ দিয়ে দিতে পারি, বা 1 টই বেশি গেলে মাইনাস হয়ে গেছে বাদ দিয়ে দিছি। আলফা গামা টি ইকুয়াল টু কত 3 আলফা টি, উভয় পক্ষে দিয়ে টি বাদ, তাহলে গামা ইকুয়াল টু কত 3 আলফা। তার মানে বুঝলাম কি আয়তন পোষণ গুণাঙ্ক দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের কয় গুণ 3 গুণ। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার। তো এরপর আসো নিচে, এবার আমরা তিনজনের মধ্যে সম্পর্ক স্থাপন করব, ঠিক আছে। তিনজনের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করবো তখন আগে তিনজনের সূত্র থাকবে। বিটা ইকুয়াল টু পাইছি কি 2 আলফা, গামা ইকুয়াল টু পাইছি 3 আলফা, তাই আলফা ইকুয়াল টু কত বিটা ভাগ 2, আর এখানে আলফা ইকুয়াল টু কত গামা ভাগ 3। তাহলে আমরা আলফা সমান সমান লিখতে পারি কত বিটা ভাগ 2, যেহেতু আলফার মানে বিটা ভাগ 2 আবার আলফার মানে কি গামা ভাগ 3, তাহলে আলফার কটা মান 2টা। সবাইকে যদি তুমি 6 দ্বারা গুণ করো তাহলে এখানে হবে কি 6 আলফা, আর এখানে 6 দিয়ে গেছে 2 কাটাকাটি হয়ে 3 বিটা এবং কি 2 গামা। এটাই মূলত কি আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণ এবং কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তো আজকের ক্লাসে এইটুকুই, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি যে টপিকটুকু আছে সেই টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ক্লাসটা শেয়ার করবা এবং কি লাইক করবা, আর তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা। আর প্লাসটা হলো, আর যে আমাদের অন্য যে ক্লাসগুলো আছে সেগুলো যদি তোমরা পেতে চাও সেক্ষেত্রে আমাদের চ্যানেলের বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে পারো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।